আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অনেকদিন পরে লাইভে আসলাম। কর্মব্যস্ততার কারণে সুযোগ হয় না। তো অনেকে বলছিলেন যে আর লাইভে কেন আসি না। তো ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি, সরাসরি জমি জমা সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর করি, তাতে হয়তো অনেকেরই উপকার হবে। ইনস্ট্যান্ট যারা যুক্ত হবে ইনশাল্লাহ তাদের সঙ্গে কথা হবে। আমিন মোস্তফা আদিব, অস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে বাতিল করা যায়? এটা আদালত থেকেই চূড়ান্ত রায়ের মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা অটোমেটিক বাতিল হয়ে যাবে। যখন কোনো মামলার চূড়ান্ত রায় বা ডিগ্রি আসে তখন আর অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর থাকে না। ওটা সাময়িক সময়ের জন্য দেওয়া হয়, যেন মামলা চলাকালীন সময়ে নতুন কোনো অবস্থার সৃষ্টি না হয়, অর্থাৎ সেই সম্পত্তি নিয়ে কেউ যেন অন্য কোথাও কেনা বেচা না করে বা কেউ দখলে না যায়। এজন্যই সাধারণত এটা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। যে সম্পত্তিটা যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। চূড়ান্ত রায় বা ডিগ্রির পরে অস্থায়ী নিষেধাজ্ঞা অটোমেটিক চলে যায়। আলামিন মোস্তফা আদিব ভাই। ইশতিয়াক আহমেদ ফয়সাল ভাই লিখেছেন, আজ কোনো প্রশ্ন নাই। প্রশ্ন না থাকলে খুবই ভালো। সুজন ভাই বলেছেন 2 বছর আগে জমি কিনেছি, দলিল এখনো আসেনি। মূল দলিল পেতে একটু সময় লাগে, ম্যানুয়াল কাজ যেহেতু সাব রেজিস্ট্রি অফিসে। আপনার দলিলটি বালাম বইতে রেকর্ডভুক্ত হতে সময় লাগবে, যেহেতু প্রতিদিন অনেক দলিল হয়, শত শত দলিল হয়, কিন্তু সেই পরিমাণে বালাম কপি এবং ইন্ডেক্স হয় না, যার কারণে দেরি হয় মূল দলিল ফেরত পেতে। চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আপনারা সার্টিফাইড কপি জাবেদা নকল তুলে সব কাজ করতে থাকেন, আর দলিল ফেরতের সময় হলে মূল দলিল তুলে নেবেন। যারা কেমন আছেন বলেছেন সবাইকে একবারে বলছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ সুস্থ রেখেছে। লালচান মিয়া ভাই, সমস্যা নিয়ে একটি প্রশ্ন ছিল, প্রশ্ন করে ফেলেন, সমস্যার কথা সরাসরি বলে ফেলাই ভালো। অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ভাই, কেমন আছেন আপনি? জাকির হোসেন জুয়েল ভাই, জাস্টের কত সেশন? আমার সেশন ছিল 2011-12 মাইক্রোবায়োলজি। জাকির হোসেন জুয়েল ভাই। একজন আমার লিখছে বস কেমন আছেন, আমি আবার বস হলাম কবে? সাউন্ড ঠিক আছে। যশোরে, তনু ভাই যশোরে আসবো ইনশাল্লাহ। যশোরে 7 বছর কাটিয়েছি। যশোর স্মৃতি থেকে কখনোই মোছা সম্ভব না। ঘুমান, অনেক রাত হয়েছে। 11টাই তো বাজেনি, অনেক রাত কিভাবে হলো? তো 12টা 1টার নিচে তো ঘুম ধরে না। বাপ্পি দাস ভাই কেমন আছেন? আমাদের সবার প্রিয় বাপ্পি দাস ভাই, বিসিএস কোচিং এর ম্যানেজার। আব্দুল মোমিন ভাই লিখেছেন ডিজিটাল জরিপ কবে শুরু হবে? এটা যখন শুরু হবে ভূমি মন্ত্রণালয় থেকে আপনাকে জানিয়ে দিবে ভাই। স্বপন দে আদাব জানিয়েছেন, ধন্যবাদ ভাই। জাহিদুল ইসলাম ভাই লিখেছেন দলিলে রাস্তা উল্লেখ করলেও কেন ট্যাক্স দেওয়া হয়, তাও আবার 15%? 15% ট্যাক্স? এটা 15% ট্যাক্স কেন লাগবে? অতিরিক্ত ট্যাক্স হয়তো না, টোটালে হতে পারে। এই ট্যাক্স কত পার্সেন্ট হবে এটা আপনার এলাকার উপর নির্ভর করবে। মানে বাংলাদেশের এক এক জায়গায় এক এক রকম উৎসকর হয়। এটা উৎসকর বিধিমালা পড়লে আপনি বুঝতে পারবেন যে দলিলের যে রেজিস্ট্রেশন ফিস, স্থানীয় সরকার কর এবং স্ট্যাম্প ডিউটি, এগুলো ফিক্সড, কিন্তু বাকি যে উৎসকর এবং ভ্যাট রয়েছে এটা এক এক এলাকায় এক এক রকম হয়। তো রাস্তা উল্লেখ করলে যে সবসময় অতিরিক্ত ট্যাক্স ভ্যাট লাগবে বিষয়টা এমন না। রাস্তার দিয়ে আপনি যদি কোনো জমি প্লট আকারে বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকে ডেভেলপারের মতো মনে হলে তখন আপনাকে অতিরিক্ত যে উৎসকর এবং ভ্যাট এগুলো দিতে হবে, অন্যথায় লাগবে না। তো আপনি যখন কোনো একটি সম্পত্তি হাইওয়ে রাস্তার পাশে অথবা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি একটি জায়গা 2 শতক 3 শতক করে প্লট করে করে আপনি রাস্তা বানিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছেন, তখন কিন্তু আপনি সাধারণ ব্যক্তি নাই, তখন আপনি একজন ডেভেলপারের ন্যায় আচরণ করছেন। কো ডেভেলপার হিসেবে তখন আপনাকে অতিরিক্ত উৎসকর এবং ভ্যাট দেওয়া লাগবে। আর যদি আপনি সাধারণ বিক্রেতা হিসেবে
পারিবারিক চলাচলে কোনো রাস্তা দিয়ে আপনি জমি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত কর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনার দলিলের বর্ণনার উপর নির্ভর করবে যে আপনার ট্যাক্স কত হবে। এক ভাই লিখেছেন হেবাকৃত সম্পত্তি ফেরত নিতে পারবে কিনা। এগুলো ফেরত নেওয়া সম্ভব না আসলে, কারণ আপনি কাউকে যখন হেবা করে দিচ্ছেন তখন সম্পত্তি দখল হস্তান্তর করে দিচ্ছেন, আর দানকৃত সম্পত্তি পুনরায় দানকারীর দিকে ব্যাক করার সুযোগ নেই। যদি স্বেচ্ছায় আপনি কাউকে জমি হেবা করে থাকেন বাবা মাতার সন্তানকে, এবং সেই সম্পত্তির দখল হস্তান্তর করে দেয়, সেই হেবাকৃত সম্পত্তি ফেরত নেওয়ার সুযোগ নেই। বিপ্লব সরকার লিখছেন হিন্দুদের ক্ষেত্রে বাবার সম্পত্তি মেয়েরা পায় কিনা। না, হিন্দু ধর্মের ক্ষেত্রে যদি ছেলে থাকে সেক্ষেত্রে মেয়েরা সম্পত্তি পায় না। কেবল বিধবা স্ত্রী তার স্বামীর সম্পত্তি একজন জীবিত পুত্রের সমান পায়। কিন্তু যদি ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে হিন্দু ব্যক্তিদের সম্পত্তি ওয়ারিশ সূত্রে মেয়েরা জীবন সত্ত্বে মালিক হয় এবং ধর্মীয় আইনগত প্রয়োজনে সে সম্পত্তি বিক্রিও করতে পারে। এক্ষেত্রে আইন কোথাও বাধা দেয়নি। মোহাম্মদ আলামিন ভাই লিখছে সিএস দিয়ে মামলা দায়ের করা যাবে। মামলা দায়ের হচ্ছে তো সিএস দিয়ে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি সিএস রেকর্ডের বলে আরএস কারেকশনের মামলা চলমান আছে। একজন লিখেছে দলিল স্ক্যান কত দূর। দলিল তো স্ক্যান করে যে একটা ডেটাবেস সিস্টেমে বা সার্ভারে সংরক্ষণ করা, সেই কাজটা এখনো শুরু হয়নি। এটা শুরু হলে জানতে পারবেন। মিজানুর রহমান ভাই লিখেন দলিল লেখকদের কি কোনো গতি হবে। দলিল লেখক তো থাকবেই ভাই, অনলাইনে দলিল রেজিস্ট্রেশন চালু হলেও অনলাইনে দলিল লেখকরাই দলিল লিখে সাবমিট দিবে। আমাদের দেশের কয়েকজন মানুষ এই জমি জমা দলিল সম্পর্কে বোঝে। দলিল লেখকদের মানুষ হয়তো অনেকে নেগেটিভ মন্তব্য করতে পারে, কিন্তু দলিল লেখক ছাড়া একটা দলিল মানে কতজনের বা সামর্থ্য আছে যে একটা সঠিকভাবে আইন মেনে একটি দলিল লিখে সাব রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করবে। এই সক্ষমতা আমাদের সাধারণ মানুষের খুবই কম। দলিল লেখক অবশ্যই থাকবে। দলিল লেখকদের কারণেই সম্পত্তির এই কেনাবেচা মালিকানার হস্তান্তর এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং খুব দ্রুততার সহিত এই সেবাটা চলমান রয়েছে। একজন দানপত্র দলিল সম্পর্কে জানতে চেয়েছেন। দানপত্র দলিল আমি একটি ভিডিও দিয়েছি। 3 ধরনের দানপত্র দলিল: হেবার ঘোষণা, দানের ঘোষণা, দানপত্র এবং হেবা বিলেওয়াজ। এই 3 ধরনের দানপত্র দলিল নিয়ে আমার একটি ভিডিও আছে, একটু দেখে নেবেন। দানপত্র হচ্ছে যে কোনো ব্যক্তিকে দানপত্র দলিলের মাধ্যমে জমি দান করতে পারে, কোনো রকম অর্থের বিনিময় ছাড়া, কোনো কারণ ছাড়া। যখন কেউ কাউকে জমি দান করে সেটি দানপত্র দলিল হয়। আর নির্দিষ্ট কিছু সম্পর্কের ভিতরে হেবা ঘোষণা, দানের ঘোষণা দলিলগুলো হয়। 6টা সম্পর্ক রয়েছে: বাবা মা সন্তানের মধ্যেকার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক, দাদা দাদি নানা নানি এবং নাতি নাতনির মধ্যেকার সম্পর্ক, এবং ভাই ভাই, বোন বোন এবং ভাই বোনের মধ্যে, সহোদর ভাই বোনের মধ্যে হেবার ঘোষণা দলিল হয়। হেবার ঘোষণা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি অন্যান্য ধর্মের ক্ষেত্রে এটি দানের ঘোষণা হিসেবে পরিচিত। এই দলিলগুলো টোটাল 6টা সম্পর্কের বাইরে আর হওয়ার সুযোগ নেই। কিন্তু দানপত্র দলিল এটা যে কেউ যে কাউকে দান করতে পারে, কোনো লিমিটেশন নাই। দানপত্র দলিলে ট্যাক্স ফিস দিতে হয়, শুধু উৎসকরটা দিতে হয় না। আর আরেকটা দলিল রয়েছে হেবা বিল এওয়াজ, যেটা কোনো কিছুর বিনিময়ে যে দান করা হয়। যেমন অনেক ছেলেরা তাদের মহারানার পরিবর্তে তাদের স্ত্রীদেরকে জমি দান করে মহারানার বিনিময়ে। কেউ বা এরকম হয় যে অসুস্থ অবস্থায় কেউ সেবা শুশ্রূষা করেছে, তার জন্য খুশি হয়ে সে একটি সম্পত্তি দিচ্ছে, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে যখন দান করা হচ্ছে। আবার এরকম হয় যে আপনাকে কেউ একটি জায়নামাজ, তসবি, কোরআন শরীফ এগুলো দিয়েছে, যেগুলো দিয়ে আপনি আখিরাতের জন্য সওয়াব কামাই করেছেন। এইটার কারণে আপনি উক্ত ব্যক্তির উপর খুশি হয়ে গেছেন, এগুলোর বিনিময়ে আপনি তাকে একটি জমি দিলেন। তো এটা এক ধরনের বিনিময়। কোরআন শরীফ, জায়নামাজ, তসবি, এগুলোর বিনিময়ে আপনি জমি দিলেন। তো কোনো কিছুর বিনিময়ে যখন জমি দান করা হয়, অর্থের কোনো লেনদেন হয় না, কিন্তু বিনিময়ে বিনিময় হচ্ছে। সেক্ষেত্রে এই এই দলিলটার নাম হবে হেবা বিল এওয়াজ। হেবা অর্থ দান, এওয়াজ অর্থ বিনিময়। লিখছে যে এসিল্যান্ড ইউনিয়ন ভূমি কর্মকর্তা খারিজের জন্য টাকা দাবি করছে। এগুলো এসিল্যান্ড ইউনিয়ন ভূমি কর্মকর্তা কেন টাকা দাবি করবে? আপনি মনে হয় কোনো দালালের ফাঁদে পড়েছেন। আপনার
খারিজ অনলাইনে land.gov.bd ওয়েবসাইট আছে, সেখানে আপনি খারিজের জন্য আবেদন করবেন। আপনি কারো কাছে যাবেন না, কারো কাছে আপনার যাওয়ার দরকার নেই। আপনার যদি কাগজপত্র সবকিছু ঠিক থাকে, আপনি ঘরে বসে অনলাইনে সমস্ত মূল ডকুমেন্টসগুলো, আপনার খাজনার কাগজ, খারিজের কাগজে দলিল, রেজিস্ট্রেশন দলিল, মূল দলিল সবকিছু স্ক্যান করে আপনি অনলাইনে খারিজের জন্য আবেদন করেন। আপনি কারো কাছে, কোনো দালালের কাছে আপনি যাবেন না। আপনার মোবাইলেই যে নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন, সেই নাম্বারে কিন্তু SMS দিয়ে সবকিছু জানিয়ে দেবে। এরপর আপনার ট্র্যাকিং নাম্বার, যে আপনার আবেদন নাম্বার, এগুলো দিয়ে আবেদনের সর্বশেষ অবস্থা নামে একটা অপশন রয়েছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার খারিজের আবেদন কোন স্টেজে এখন রয়েছে, কার কাছে রয়েছে, তার ফোন নম্বর সহ আপনি দেখতে পাবেন। তো আপনাকে যখন আপনি আবেদনের পরে যখন আপনার খসড়া যে খতিয়ানটা, সেটা যখন ইউনিয়ন ভূমি অফিস থেকে এসি ল্যান্ডে পাঠানো হবে, তখন আপনি ধরে নেবেন যে আপনার সম্পত্তিটা নামজারি হবে, সেখানে ঝামেলা নেই। তো শুনানির ডেট পড়লে আপনি এসি ল্যান্ড লিখে শুনানি করবেন। তাহলে আপনার DCR এর টাকা জমা দিয়ে আপনি আপনার খতিয়ান সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনার খসড়া খতিয়ান না পাঠায় ইউনিয়ন ভূমি অফিস থেকে, আপনার যদি প্রতিবেদন পাঠায়, অর্থাৎ কোনো একটা সমস্যার কারণে আপনার খসড়া খতিয়ান প্রস্তুত করা সম্ভব হয়নি, আর সেটি আপনি শুনানিতে গিয়ে এসি ল্যান্ডের নিকট আপনি জানাবেন যে এটা কেন আপনার খতিয়ানটা পাঠানো হয়নি, সেটা আপনি সেখানে জানাবেন। যদি আপনি আপনার খতিয়ান প্রস্তুত হওয়ার মতো আপনার সবকিছু ঠিক থাকে, তা আপনার সেটা আবার পুনরায় আবার ফেরত আসবে এবং নামজারিটা হবে। আর যদি আপনার সমস্যা থাকে, সমস্যার সমাধান করে পুনরায় আবার নামজারির আবেদন করবেন। এরপরে যদি নামজারি আপনার না মঞ্জুর হয়, তারপরও সেটা এডিসি রেভিনিউ বরাবর আপিল করার সুযোগ আছে। আহ, তো সবকিছু মিলিয়ে আপনি সরকার সুন্দর সিস্টেম করেছে অনলাইন নামজারির। আপনারা কোনো দালালের কাছে না গিয়ে, কে কোথায় টাকা চাইলো, আপনি কারো কাছে না গেলে তো কেউ আপনার কাছে টাকা চাইবে না। তো নামজারির, আচ্ছা, নামজারির জন্য কারোর সঙ্গে আপনারা দেখা সাক্ষাৎ করার দরকার নেই, সরাসরি আপনারা অনলাইনে আবেদন করবেন। সাইফুল ইসলাম ভাই লিখেছেন, স্ত্রীকে হেবা দলিল করা যায় কিনা? একটু আগে আমি বলেছি, স্বামী স্ত্রীর মধ্যে হেবার ঘোষণা দলিল হবে। দলিল লেখকের লাইসেন্স করা যাবে কি? আব্দুল কাদের ভাই লিখেছেন, দলিল লেখকের লাইসেন্স বন্ধ আছে অনেক দিন থেকে, কবে চালু হবে এটা বলা যাচ্ছে না, চালু হলে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব। আকরাম রাহি ভাই, আমাদের সিনিয়র বড় ভাই, আমার গ্রামের মানুষ, উনি একটা প্রশ্ন করেছেন। কি বিষয়ে প্রশ্ন করলো? না দাবি দলিলের গুরুত্ব সম্পর্কে। অবশ্যই না দাবি দলিলের গুরুত্ব রয়েছে, কেন গুরুত্ব থাকবে না? না দাবি দলিল এর বিষয়ে আমার একটা ভিডিও আছে আকরাম ভাই, সেই ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবেন। তো না দাবি দলিল হলো কারো সম্পত্তিতে মালিকানা নাই, সত্ত্ব নাই, তারপরেও তার নামে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। হতে পারে সেটা ভুলবশত একটা রেকর্ড হয়ে গেছে, অথবা ভুলবশত একটা দলিল হয়ে গেছে। তো এই যে একটা ডকুমেন্ট তার পক্ষে আসলো, কিন্তু তার সম্পত্তিতে মালিকানা নেই, তো এই ক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু প্রকৃত মালিকের বরাবর একটি না দাবি দলিল করে এটা ঝামেলা মুক্ত হয়ে গেল, যেন পরবর্তী প্রজন্ম, যার নামে ভুল রেকর্ড বা ভুলবশত দলিল হয়েছে, তার পরবর্তী প্রজন্ম যেন সেই সম্পত্তিতে কোনো দাবি দাওয়া করতে না পারে, সেই মর্মে না দাবি দলিল করতে পারবে। সবসময় মনে রাখবেন, না দাবি দলিল দিয়ে কখনো কারণ নিজস্ব মালিকানার সম্পত্তি না দাবির মাধ্যমে দাবি পরিত্যাগ করা যাবে না। আপনার নিজস্ব সম্পত্তির দাবি ত্যাগ করতে গেলে অবশ্যই একটি বিক্রয় বা দানপত্র বা অন্য কোনো দলিলের মাধ্যমে আপনার সত্ত্ব হস্তান্তর করতে হবে। না দাবি দলিলের মাধ্যমে কখনোই সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের সুযোগ নেই। অনেক সময় হয় যে আমরা সম্পত্তির দখলে থাকি, আমি মালিক না, হয়তো বাড়ির কেয়ারটেকার অথবা জমির বর্গা চাষি, তার নামে রেকর্ড হয়ে গেছে ভুলবশত, সেই ব্যক্তি তো মালিক না। তো প্রকৃত যে মালিক, তার বরাবর কিন্তু এই বর্গা চাষে একটি না দাবি দলিল করে, এই যে ভুল রেকর্ড হলো, রেকর্ডের বলে সে একটি না দাবি দলিল করে দিতে পারে। সেই না দাবি দলিল নিয়ে কিন্তু প্রকৃত মালিক তার রেকর্ডটা কারেকশন করে নিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন আকরাম রাহি ভাই। দলিল লেখকের লাইসেন্স সার্ভে কবে? প্রশ্ন, এটা বলা যাবে না, এটা নিবন্ধন অধিদপ্তর বলতে পারবে। একের এক খতিয়ান জমি খারিজ করা যাবে কিনা, এটা খারিজ করতে পারবেন না। অর্পিত সম্পত্তির তালিকা মুক্ত করার আগ পর্যন্ত আপনি খারিজ করতে পারবেন না। যে সকল সম্পত্তি অর্পিত, এটা আপনার যদি ক তালিকাভুক্ত হয়, আর সেক্ষেত্রে আদালতে মামলা করে এটা ক তালিকাভুক্ত থেকে অর্পিত সম্পত্তির তালিকা মুক্ত করতে হবে। আর যদি খ তালিকাভুক্ত হয়, এটা খ তালিকা সম্পত্তি, যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2013, এটার মাধ্যমে অর্পিত সম্পত্তি যে খ তালিকাভুক্ত, সেটা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2013 এর মাধ্যমে সরকার মুক্ত করে দিয়েছে।
এটা সরাসরি সিলিন্ডে খারিজ করা যাবে। প্রকৌশলী এস আলম কিশোরগঞ্জ জেলায় বিডিএ জরিপ কবে হবে, এগুলো প্রশ্ন কেন করেন? এটা কি আমার বলা মানে সম্ভব? তা আপনি একই প্রশ্ন বারবার, আমি লিখে দিচ্ছি একই প্রশ্ন বারবার করবেন না। এটা বিডিএ জরিপ কবে হবে এটা সরকার জানে, ভূমি মন্ত্রণালয় এটা জানিয়ে দিবে। একজন শামীম রেজা আমার অনুপস্থিতিতে জায়গা দখল করে দোকান করে ফেলেছে, এটা জোরপূর্বক দখল করলে দখল পুনরুদ্ধার মামলা করবেন। এটা ভূমি অপরাধ আইনেরও ৮ ধারায় সুযোগ রয়েছে, এছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনেরও ৮ ধারা রয়েছে, সেখানে দখল পুনরুদ্ধার মামলা করে আপনি এটা দখল মুক্ত করবেন। আবু সালেহ ভাই লিখেছেন দলিলে জমি বিক্রির সঠিক উদ্দেশ্য দলিলে লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যাবে। কিছু সময় দেখা যায় যে গণহারে একই ধারাবাহিকতা লেখা থাকে। আসলে দলিলের এই যে জমি বিক্রির উদ্দেশ্য, এটা আমরা তো বেশিরভাগ দলিলের সম্পর্কে জানি না, যার কারণে দলিল লেখকরা ওদের একটা কমন ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাই দলিলের এই 7 নম্বর কলামে লিখে দেয় কি উদ্দেশ্যে জমি বিক্রি করছে। আর আবু সালেহ ভাই দলিলের সম্পূর্ণ বর্ণনা কিন্তু দাতার বর্ণনা, দাতা কিন্তু দলিলের প্রতিটি পাতায় স্বাক্ষর করছে, অর্থাৎ এটা দলিলের দাতার বর্ণনা, দাতা যেভাবে চাবে বর্ণনা সেভাবেই হবে। তা আপনি যদি আপনার প্রকৃত উদ্দেশ্য আপনি দলিলে লিখতে চান, অবশ্যই আপনি লিখবেন, কোনো সমস্যা নেই। প্রিন্স সুজন ভাই লিখেছেন বিআরএস খতিয়ান দলিলের সার্টিফাইড কপি উঠানো। দলিলের সার্টিফাইড কপি উঠানোর জন্য বিআরএস খতিয়ানের কোনো সম্পর্ক নেই। আপনার দলিল যদি রেজিস্ট্রি হয়, সেই দলিলের সার্টিফাইড কপি যে কেউ তুলতে পারে। প্রিন্স সুজন ভাই, আচ্ছা রমিজ শেখ লিখেছেন বাপ দাদার আমল থেকে আমাদের ভোগ দখলে থাকা পুকুর যেটা খাস জায়গায় পড়েছে, সেটা কি সরকারের কাছ থেকে কেউ কিনে নিতে? অবশ্যই সরকারের কাছ থেকে কেউ সেটা ইজারা নিতে পারে, লিজ নিতে পারে, যেহেতু খাস সম্পত্তি সেটা সরকার যে কাউকে দিতে পারে, চাইলে ভূমিহীনদেরও দিয়ে দিতে পারে। রমেশ শেখ, আপনি বাপ দাদার আমল থেকে দখল করে থাকলেও ভূমি আইন অনুযায়ী আপনি কোনো আপনার মালিকানায় নেই সেরকম কোনো সম্পত্তি আপনি দখলে রাখতে পারবেন না, রাখলে সেটা বেআইনি হবে এবং সেটা সাজারও বিষয় বলা আছে, ভূমি অপরাধ আইনটা পড়বেন। দেওয়ান রাশেদুল হাসান লিখছেন দাদি মারা গেছে 2021 সালে, বাবা মারা যায় 22 সালে, বাবা মারা যাওয়ার পর 10 দিন পর আমার দাদা মারা যায়। এখন আমার চাচারা আমাদের ভয়ভীতি দেখিয়ে বলে তোমরা না না শরিক হয়ে গেছে, তোমরা তোমার দাদার নামে সম্পত্তি পাবা না, তোমার দাদির নামে যে সম্পত্তি আছে দাদির নামীয় সম্পত্তি কিছু অংশ নাকি দাদার উপর চলে গেছে। এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত না শরিক, এটা আবার কেমন কথা? এটা সঠিক কথা না। আপনি আপনার দাদার সম্পত্তিও আপনারা সরাসরি নাতি নাতনিরা পাবেন, এ বিষয়ে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 ধারাতে আপনারা বলা আছে। এই বিষয়ে যে দাদা দাদি নানা নানি তাদের সম্পত্তি সরাসরি নাতি নাতনিরা পাবে, আর বাবার সম্পত্তি তো আপনারা পাচ্ছেনই, কোনো সমস্যা নেই, না শরিক হবেন না। দেওয়ান রাশিদুল হাসান ভাই, মানুষ মারা গেলেই ওয়ারিশ হবে না, না শরিকের কি আসলো? একটা জমির পুরনো মালিকানার হিস্ট্রি কোথায় পাওয়া যাবে? শামসুল হক প্রশ্ন করেছেন। পুরনো মালিকানার যে কোনো দলিল থাকলে ওই দলিলের বর্ণনাতে আপনি পাবেন যে পূর্বে ওই দলিলের কারা কারা মালিক ছিল, কার কাছ থেকে কিভাবে লেটেস্ট মালিক পর্যন্ত আসছে, এটা পাবেন। এছাড়াও যদি আপনার নাম জারি হয়ে থাকে, সেটা আপনারা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কিসের ভিত্তিতে নাম জারি হয়েছে তার হিস্ট্রি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মালিকানার ধারাবাহিকতাটা আসছে। ও শামসুল হক বলছে ঘুম আসছে কিনা, চোখ ছোট হয়ে গেছে। হ্যাঁ, ঘুমালে মানে শুয়ে পড়লে ঘুম চলে আসবে। অপ্রত্যাশিত পাওয়ার অফ অ্যাটর্নির দাতা মারা গেছেন, এখন এই পাওয়ার দলিল কি বাতিল হয়ে যাবে? না, পাওয়ার দলিল বাতিল হবে না। অপ্রত্যাশিত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের দাতা যদি মারা যায়, সেক্ষেত্রে দাতা যারা ওয়ারিশ রয়েছে পাওয়ার দলিলটা তাদের উপর বর্তাবে। কিন্তু গ্রহীতাদের মধ্যে থেকে যদি সব গ্রহীতা মারা যায়,
সেক্ষেত্রে পাওয়ার দলিলটা বাতিল হয়। আর যদি একজন গ্রহীতা বেঁচে থাকে, একজন কেউ মারা যায়, কেউ জীবিত থাকে, যারা জীবিত থাকবে তাদের উপর পাওয়ার দলিলটা বলবৎ থাকবে, কিন্তু পাওয়ার দাতা মারা গেলে পাওয়ার দলিল বাতিল হবে না। আব্দুর রউফ লিখেছেন একসঙ্গে জমি কিনেছি 3 দাগে, 3 দাগের 2 দাগে এসে এবং আরেক 2টা দাগে দলিল উঠছে, বাট আরেকটা দাগে শুধু এসে দাগ উঠছে, খারিজ করবো কিভাবে জমিটা? এটা কি কোনো সমস্যা স্যার? অবশ্যই হাল দাগ হতে হবে, হাল দাগ নইলে এখন এটা যেহেতু আপনার এসে দাগ উঠছে আর এস উঠেন একটা দাগ, এটা আপনারা একটা হাল সাবেক সমন্বয় করে নিতে পারেন ইউনিয়ন ভূমি অফিস থেকে, তাহলে আপনার খারিজ করতে সমস্যা হওয়ার কথা না। কারণ এসে দাগ আর এসে দাগ কত থেকে আর এস দাগে কত হলো, এই তথ্য তো ইউনিয়ন ভূমি অফিসে রয়েছে। আপনাদের ওই যে ইন্ডেক্স, যেটা দাগের যে ইন্ডেক্স, এসে কত ছিল আর এস কত ছিল, এই ইন্ডেক্সটা নিয়ে আপনারা নামজারি করতে পারেন, খারিজ করতে পারেন, সমস্যা হবে না। আর চাইলে দলিল সংশোধনও করতে পারেন, যদি হাল সাবেক সমন্বয় করে নিয়ে এসে সাব রেজিস্ট্রি অফিসে একটি ভূমি সংশোধন দলিল করলেন, অথবা একটা ঘোষণাপত্র দলিল করতে পারেন। আব্দুর রউফ সজীব ভাই। কে মোবাইদুর রহমান ভাই, দলিলের লেখা যদি মুছে যায় তাহলে কি করবো? 50 বছর আগের দলিল, কঠিন প্রশ্ন এটা। দলিলের লেখা মুছে গেলে সার্টিফাইড কপি নেবেন রেকর্ড রুম থেকে, যদি বালামও ভালো না থাকে তাহলে ইন্ডেক্সের কপি নেবেন, মালিকানা তো প্রমাণ করতে হবে। যে সকল জমি গেজেটে পড়ে গেছে, এগুলোর সমাধান কি? গেজেটে বলতে কোন গেজেটে পড়ছে? আশরাফুল আশিক ভাই একটু বিস্তারিত জানাবেন। নিয়াজ মাহমুদ ইউনুস ভাই লিখেছেন ভুয়া দলিল দিয়েছেন আমার দাদাকে, আমরা সেই জমি পেতে কি ব্যবস্থা নিব? ভুয়া দলিল দিয়েছেন আমার দাদাকে, ভুয়া দলিল, তাহলে সেটা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে যে সেটা ভুয়া দলিল। আদালত থেকে যখন এটা সাব রেজিস্ট্রি অফিসে এটা দলিলটা সঠিক কিনা এই তথ্য পাঠাবে, সাব রেজিস্ট্রার তথ্য ভিত্তিতে আপনি রায় পাবেন, তখন এই ভুয়া দলিলটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে গেলে আপনাদের সম্পত্তি দখল পুনরুদ্ধার মামলা করে দখল করে নেবেন। নিয়াজ মাহমুদ ইউনুস ভাই। রাকিব হাসান ভাই লিখছেন দলিল লেখকদের লাইসেন্সের ব্যাপারে কোনো তথ্য নেই ভাই, এটা কবে এটা লাইসেন্স চালু হবে এটা কোনো রকম তথ্য আমার জানা নেই, কারণ প্রতিটা সাব রেজিস্ট্রি অফিসেই দলিল লেখকের সংখ্যা এটা প্রয়োজনের থেকে বেশি রয়েছে। এটা নতুন করে তো দলিল লেখক প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আবু সালাম লিখছেন খতিয়ান নম্বর ভুল, কিন্তু দাগ নম্বর, জমি খাজনা সবকিছু ঠিক আছে, আদালতের মাধ্যমে খতিয়ান নম্বর সংশোধন করা যাইবে কিনা? যদি দাতা চায় তাহলে খতিয়ান নম্বর ভুল অবশ্যই আদালতের মাধ্যমে সবকিছু করা যাবে। আদালত হচ্ছে মানে সবকিছু সমাধানের জায়গা। তবে খতিয়ানের করণিক ভুল হলে সেটা এসিল্যান্ড অফিসে ঠিক করা যায়, বা দলিলে যদি করণিক ভুল হয় সেগুলো সাব রেজিস্ট্রি অফিসে ঠিক করা যায়। কিন্তু যদি মেজর ভুল হয়ে যায়, যেখানে মালিকানার পরিবর্তনের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আদালতে যেতে হবে। আবু সালে ভাই। সুরুজ হাসান ভাই একই কমেন্ট করছেন, স্যার এস এ সুট তাহলে কি করা লাগবে এখন? এস এ সুট মানে কি? এসে দেখ কি ছুটে গেছে আপনার? সেক্ষেত্রে আপনার নকশা যদি ছুটে যেয়ে থাকে, আপনারা জরিপে যে যোগাযোগ করবেন, জোনাল সেটেলমেন্ট অফিস রয়েছে, সেখানে যাবেন, তারা এটা সমাধান দিতে পারবে। জরিপ সংক্রান্ত, খতিয়ান সংক্রান্ত যে কোনো সমস্যা যদি সেটা ফাইনাল গেজেট না হয়, সেই ক্ষেত্রে সেটার আপনারা সমাধান পাবেন জোনাল সেটেলমেন্ট অফিসে। তৃষা জাহান লিখছে আমার দাদার জমি, দাদা মৃত, 5% আমার বাবা পাইছে ওয়ারিশ হিসেবে, আমার বড় চাচা পাইছে 5%।
আচ্ছা, আমার চাচার জমিটা কি নামজারি ছাড়া আমাদের কাছে বিক্রি করতে পারবে? তিশা জাহান, আপনার এই দাদার সম্পত্তিটা যদি দাদার রেকর্ডীয় সম্পত্তি হয়, সেক্ষেত্রে আপনার বড় চাচা যে 5% সেটা নামজারি ছাড়াই আপনাদের কাছে বিক্রি করতে পারবে। ওয়ারিশ সনদ তুলতে হবে, তুলে ওয়ারিশ সনদ অনুযায়ী প্রাপ্য হিসেবে বিক্রি করতে পারবে, দানও করতে পারবে চাইলে। আর যদি আপনার দাদার কেনা সম্পত্তি হয়ে থাকে, দলিলের সম্পত্তি হয়ে থাকে, সেক্ষেত্রে দলিলটা নামজারি করে তারপরে বিক্রি দান যেটা ইচ্ছা করতে পারবে তিশা জাহান। আচ্ছা, অনেক প্রশ্ন চলে আসছে। আহ, রাতও হয়ে গেছে, আমার 30 মিনিটই লাইভ করার কথা, মানে করার কথা বলতে আমি 30 মিনিটই থাকতে চেয়েছিলাম। তো 30 মিনিট আমার হয়ে গেছে। যেগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমি ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার পর উত্তর করে দিব, যেহেতু আবার সেহরিতে উঠতে হবে। আমরা আর সময় না দীর্ঘায়িত করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। যে প্রশ্নগুলো আপনারা করেছেন, আমি যেগুলো উত্তর জানি ইনশাল্লাহ আমি রিপ্লাই করে দেবো লাইভ শেষ হওয়ার পরে। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।